আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃতজ্ঞতা বলে স্মরণ করছি, দুঃখের সাথে স্মরণ করছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা ওয়ান ম্যান আর্মি অকুতোভয় যোদ্ধা বীর শহীদ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় শহীদ উসমান হাদি ভাইকে পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করুন। প্রিয় ভাই, আজকের এই ভিডিওটি আমি আমাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভাইদের উদ্দেশ্য করে বানাচ্ছি, তৈরি করছি। আপনি আমাকে চিনুন বা না চিনুন, আপনি আমাকে পছন্দ করুন বা না করুন, আমি আশা করব আপনি আমার এই ভয়েসটি শুনবেন, আমার এই কথাগুলো শুনবেন। আশা করি 10 মিনিট সময় দিয়ে আমার এই কথাগুলো শুনলে আপনাদের অনেক বেশি লস হয়ে যাবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমাদের এখন ভাবতে হবে, আজকে হাদির লাশ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছে। গতকাল রাতে যখন হাদির মৃত্যুর ঘোষণা হয়েছে, ইন্তেকালের ঘোষণা হয়েছে, বাংলাদেশে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটেছে। সেই বিষয়টা নিয়ে আমাদের আসলে চোখ, আমাদের কান, আমাদের অন্তর্দৃষ্টি খুলে যাবার কথা। আমি আশা করি আমাদের অনেকেরই খুলে গিয়েছে। আমি মূলত সে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। আমাদের ইতিহাস তো আজকের না, আমাদের ইতিহাস তো অনেক আগে। আমরা তো ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে এসেছি, আমরা তো ভাষা আন্দোলনে ছিলাম, আমরা তো মুক্তিযুদ্ধে ছিলাম, আমরা তো 13-তে ছিলাম, আমরা তো 24-এর আন্দোলনে অগ্রভাগী ছিলাম। কিন্তু ভাই, আমরা কি পেলাম? একজন বলল যে আমাদের হিস্সা আমাদেরকে বুঝিয়ে দিতে চেয়েছে, কিন্তু আমরা আমাদের অপকর্মের কারণে আমরা হিস্সা বুঝে নিতে পারি। আমরা কি তাদের থেকে হিস্সা বুঝে নেব, নাকি হিস্সা যারা বন্টন করে তাদের অংশীদার হব? আমাদেরকে তুমি হিস্সা বুঝিয়ে দেওয়ার কে? যারা হিস্সা বন্টন করবে আমরা তো তাদের অংশীদার হতে চাই। বাংলাদেশে বর্তমানে প্রায় 2 লক্ষের উপর মাদ্রাসা পড়ুয়া আছেন, মানে এটা কওমি মাদ্রাসা পড়ুয়া। আলিয়া মাদ্রাসা পড়ুয়া প্রায় 5 লক্ষের উপরে। জেনারেল পড়ুয়া অনেকে আছেন। আমার আলিয়া মাদ্রাসা পড়ুয়া যে সংখ্যাটা বলেছে এটা ভুল হতে পারে, কিন্তু তারা প্রতিবার আমাদেরকে হিস্সা দিতে চায়। কিন্তু হিস্সা যারা ভাগ বাটোয়ারা করে, যারা বন্টন করে, তাদের অংশীদার করে না। প্রিয় ভাই, আপনি দেখুন শাপলা চত্বরে আমরা কেন সফল হতে পারি নাই? কারণ এরা আমাদের ডাকে সাড়া দেয়নি। তাই আমি সকলকে বলবো, এদের ডাকে সাড়া দেওয়া বন্ধ করে দিন। হুট করে একজন ফেসবুকে পোস্ট করবে, একজন মাইকিং করবে, রাজুতে আয়, আমাদের আর আশা চলবে না। আমরা আমাদের নেতৃত্ব গঠন করব, আমরা আমাদের নেতৃত্বে আমাদের যেটা উচিত সেটা আমরা করব। আরে ভাই, ঢাকায় যদি কওমি মাদ্রাসার বড় একটা সংগঠন মিছিল ডাকে, কিসের হাসনাত, কিসের সাজিস, কিসের অমুক, কিসের তমুক, তাদের থেকে অনেক বড় মিছিল হতে বাধ্য ইনশাআল্লাহ। বাকি শুধু অনুরোধ থাকবে, মেইন স্ট্রিম আলেমদের অনুসরণ করবেন। আপনি চিন্তা করুন, আমাদের নেতা কে, আমাদের ফিগার কে? আমাদের ফিগারদেরকে তারা জঙ্গি বলে, আমাদেরকে তারা জঙ্গি বলে। আপনি চিন্তা করুন, তারা মামুনুল হককে বিভিন্ন জায়গায় দাওয়াত করে মামুনুল হকের ভোকালটাকে শুনছে, কিন্তু ঠিকই যখন তাদের প্রয়োজন হয় তখন মামুনুল হককে খোঁটা দিচ্ছে, মামুনুল হককে জঙ্গিবাদ বলছে, জঙ্গি বলছে। হাদির মৃত্যুর দিন রাত্রেবেলা যখন ঘোষণা হলো, সবাই সব ভাঙচুর করলো। কেউ কেউ অতি উত্তেজিত হয়ে
প্রথম আলোতে গেল, ডেইলি স্টারে গেল, আগুন দিল। আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলতে পারেন, এটার প্রতিবাদ করতে পারেন, কিন্তু এই জন্য আপনি এদেরকে জঙ্গি বলতে পারেন না। তার মানে কি? আপনাদের যখন প্রয়োজন আপনি তখন আমাদেরকে ডাকবেন, যখন প্রয়োজন নাই তখন আমরা জঙ্গি হয়ে যাব কেন? আপনি একটু খেয়াল করুন, এই যে যারা লেখালেখি করে এরা আমাদেরকে ডাকে কখন জানেন? যখন তার নতুন বই বের হয়, যখন তার কোনো প্রোগ্রাম হয়, কারণ জানে মাদ্রাসার ছেলেরা বই নিয়ে কথা বেশি বলে, এসব প্রোগ্রামে একটা উৎসুক ভিড় জমায়। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয় তখন তারা কথা বলে না। যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয় তখন তারা বৃহত্তর জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান করে। আপনি চিন্তা করুন, এরা একই সাথে আওয়ামী লীগের বিরোধিতা করছে, কিন্তু কালচারাল ফেসিস্টকে এরা কোনো প্রকার হামলা হতে দিবে না, কোনো প্রকার কষ্টে থাকতে দিবে না। মাঝখানে একটি কথা বলি প্রিয় ভাই, এই যে ডেইলি স্টার থেকে যাদেরকে বের করেছে, আমি এদের অনেকের ফেসবুক ঘেটে দেখেছি, এরা কেউ হাদির হত্যা নিয়ে, হাদিকে গুলি করেনি, একটা পোস্ট দেয়নি, একটা কথাও বলেনি। এইসব লোকরা আওয়ামী লীগ স্পন্সর। তাদেরকে বাঁচানোর জন্য আমরা যাদের ডাকে দৌড় দেই তারা ছুটে গেছে, তারা আমাদেরকে জঙ্গি বলছে। প্রিয় ভাই, এখনো কি সময় হয়নি? ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা হিস্সা পাইনি, আমরা বন্টনের অংশীদার হইনি। ভারতের পরে যেই পাকিস্তান থেকে বাংলাদেশ পৃথক হলো, সেখানে আমাদের এত অংশগ্রহণ, আমরা হিস্সা বুঝে পাইনি, আমরা আমাদের বন্টন পাইনি, আমরা অংশীদার হতে পারিনি বন্টনের। 13তে আমরা এত বড় আন্দোলন করলাম, আমরা মোড়ে ছাপ হয়ে গেলাম, কেউ ফিরে তাকাইল না। আয়নাঘরে কয়জন হুজুর ছিল আর কয়জন অন্য মানুষ ছিল? বারবার তো হুজুরদেরকে জঙ্গি বলা হয়েছে, তখন যারা রাজুতে ডাকতো তারা কোথায় ছিল? কিন্তু আমরা যখন তারা রাজুতে ডাকলো, যখন আমাদের ভাইরা গুলিবিদ্ধ হতে লাগলো, তখন আমরা ছুটে আসলাম। আমাদের বুকে কষ্ট লাগলো, তাদের মরতে দেখে আমাদের কষ্ট লাগে, এবং আমরা সবসময় লাগাতে চাই এই কষ্ট, কারণ আমরা মানুষ, আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত। কিন্তু আমাদেরকে যখন হত্যা করা হয়, আমাদেরকে যখন ধূলিসাৎ করে দেওয়া হয়, তারা আসে না, তারা বসে বসে নেগেটিভ তৈরি করে। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করে বলছি, এই যে ফেসবুকে যারা বড় বড় কথা বলে, এদের অনেককে আপনি জুলাই আন্দোলনে মাঠে দেখবেন না, ফেসবুকেই দেখবেন। নাম ধরে ধরে বলতে পারবো, আপনারাও জানেন। প্রিয় ভাই, আমি বলি যে আমি দেশ চালাবো, পৃথিবী বিজয় করব, আপনার আমার মাঝে কি নতুন কিছু তৈরি হতে পারে না? আমরা মামুনুল হকের দল চাই না, আমরা চরমনায় দলও চাই না, ঠিক আছে? আমরা নতুন কোন শক্তি তৈরি করি। এনসিপি যেভাবে নতুন শক্তি হয়ে উঠেছে, আমরাও চাইলে পারবো, শুধু আমাদের বিশ্বাস, আমাদের প্রচেষ্টার অভাব। চিন্তা করুন, আমরা কোথায় আটকেছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে, কিছু লোক আসলো। আবু তালেব বললেন যে মুহাম্মদ তোমার সাথে আমি যাব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি তার চাচাকে সাথে করে নিয়ে গেলেন। আবু তালেব যারা নবীজিকে নিতে আসছে তাদেরকে দেখে বললেন, হ্যাঁ ওলা ইল আহরাস, এটা সব কচি কচি ছেলে পেলে, উঠতি ছেলে পেলে। আপনি চিন্তা করুন, পৃথিবীর সকল বিপ্লব তরুণদের হাতে আসে। প্রিয় মাদ্রাসা পুরো ভাই, আপনি চিন্তা করুন, পুরো বাংলাদেশ চলছে শাহবাগের কথায়। শাহবাগে 10 জন মিছিল করলো, তাদের জন্য উপদেষ্টা পরিষদ, মন্ত্রী পরিষদ, সেই পরিষদ, ওই পরিষদ মিটিং বসে যায়। আপনি সোহরাওয়ার্দীতে সমাবেশ করলেন, বিশাল সমাবেশ, 20 লাখ 50 লাখ মানুষের সমাগম ঘটালেন। ক্ষমতাসীনদের কোনো নড়চড় নাই।
আপনি ক্ষমতা তাদের হাতে কেন দিবেন ভাই? এদেশে সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ আপামর জনতা আপনাকে আমাকে বেছে নিতে বাধ্য, কিন্তু আমরা যেতে পারি না জনতার কাছে। আমরা এনসিপির আলেম উইংয়ে যোগ দেই, আমরা বিএনপির ওলামা দলে যোগ দেই, আমরা আওয়ামী লীগ স্পেন্সার ওলামা লীগে যোগ দেই। কেন ভাই? আমাদের স্বতন্ত্র বড় একটি দল হতে হবে। আমরা জনগণের রাজনীতি করতে চাই। আপনি যদি মাঠে আসতে চান তাহলে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাকে অন্য কারো ব্যানারে আসা যাবে না প্রিয় ভাই। আপনাকে আমাকে নতুন শক্তি তৈরি করতে হবে। পুরনো যারা আছে তারা যদি আমাদের আহ্বান বা আমাদের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ না করতে চায় বা পূরণ না করতে পারে, আমাদের নতুন শক্তি নিয়ে গঠন করে নতুন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা এখনো কেন কলুর বলদ রয়ে যাব ভাই? আপনি চিন্তা করেন, আমি অবাক হয়ে যাচ্ছি। এই যে প্রথম শহীদকে জুলাই পরবর্তী ওসমান হাদি কালচারাল ফেসিস্টের সবচেয়ে বিরোধিতা করেছে, সবচেয়ে বেশি বিরোধিতা করেছে। ওসমান হাদির মতো এত বড় এত ভোকাল কেউ ছিল না। ওসমান হাদিকে তাই প্রথম টার্গেট করা হয়েছে। আপনি আপনাকে যদি বাঁচাতে চান, আপনার লাশ নিয়ে যদি কাউকে রাজনীতি করতে দিতে না চান, আপনার লাশের হিস্সা যদি আপনি আপনার জাতিকে দিতে চান ভাই, তাহলে আমাদের নতুন শক্তির দিকে এগোতে হবে। আমাদের লিডার খুঁজতে হবে, নতুন লিডার খুঁজতে হবে যারা চৌকান্ন থাকবে। প্রিয় ভাই, আর কতকাল জঙ্গি ডাক শুনবেন? আর কতবার আপনাকে আমাকে অমুক কবি ডাকবে তার বইয়ের সময়, তার অমুকের সময়, কিন্তু আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন অবমাননা করবে, তখন সে ঘাতকের, সে সাতেমের পক্ষ নিবে। আপনি আর কতকাল ভাই এভাবে সহ্য করবেন? আবার কিছুদিন পরে এগুলো ভুলে যাবেন, ভুলে গিয়ে তার বইয়ের প্রচারণা করবেন, তার রাজনীতির প্রচারণা করবেন। আর কতকাল? আমাদের তো ভাই দুনিয়া হালুয়া রুটি আর একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য আমরা আসি নাই। আমাদের ইতিহাস তো অনেক লম্বা। আমরা তো তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি। 17 বছরের একটা ছেলে যদি সিন্ধু বিজয় করতে পারে, স্পেন বিজয় করতে পারে, আপনি আমি দাঁড়িয়ে নতুন শক্তির ডাক কেন দিতে পারবো না? কেন দিতে পারবো না? কেন আপনার লিডার আমার লিডার হাসনাত আব্দুল্লাহ হতে হবে? কেন আপনার লিডার আমার লিডার সার্জিস আলম হতে হবে? কেন আপনার লিডার আমার লিডার মাহফুজ আলমের মতো বদলোক হইতে হবে? কেন? আমরা কি নতুন কিছু তৈরি করতে পারি না? আপনি দেখুন, আমি একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। যুগান্তরে না যেন জনকণ্ঠে একজন কবি কাজ করেন সাহিত্য সম্পাদক হিসাবে, আমি ওনার নামটা নিচ্ছি না। উনি ফররুখ আহমদের বাড়ির উপরে রেল লাইন যাওয়ার বিরোধিতা করে আওয়ামী সরকার আমলে প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন ডেকেছিল। তো কবি নিজে থেকে আমাকে বলছিলেন, ভাই আইসেন। আমি গেছিলাম। আমি মূল ব্যানারে না, ব্যানার থেকে একটু দূরে ছিলাম, কিন্তু একজন এসে আমাকে ঠেলে দূরে পাঠিয়ে দিল। ভাই আপনি এখানে কেন? এখানে লোকজন দাঁড়াবে, অন্যরা দাঁড়াবে, আপনি সাইডে যান। হ্যাঁ ভাই, এনাদের চরিত্র এটা। এরা সবসময় আপনাকে আমাকে দূরে রাখতে চায়। আপনি চিন্তা করুন, মাহফুজ আলমের মতো বদলোক বলে যে আমাদের হিস্সা আমাদেরকে বুঝিয়ে দিতে চাইছে। বেটা তুই কি আমাদের হিস্সা বুঝিয়ে দেওয়ার? আমরা তো এই হিস্সা যারা বন্টন করবে তাদের অংশীদার ছিলাম। আমরা জুলাইয়ের অগ্রসেনানী ছিলাম। আমাদেরকে অস্বীকার করলি, জুলাইয়ের গন্ধ না মুছতে 2 বছর না পেরোতে তোরা আমাদেরকে জঙ্গি বলে ডাকলি। আবার তোরা যখন যা ইচ্ছা করে যাবি, ভাঙচুর করে যাবি, বিটিভি ভাঙবি, মেট্রো রেল ভাঙবি, এগুলো কোনো অপরাধ না। আমরাও কোথাও গেলে আমাদেরকে জঙ্গি বলবি। বিচ্ছিন্ন ঘটনা বল, প্রতিবাদ কর, উদাত্ত আহ্বান জানা, ভাই আমাদের এটা ভুল হচ্ছে। কিন্তু না, তোরা কি করবি? জঙ্গি কার্ড খেলবি। আর কত কাজ?
তাই আমি আমার কওমি তরুণ ভাইদের উদ্দেশ্যে আকুল আবেদন জানাব, ভাই, নতুন শক্তির উত্থান ঘটাতে হবে আমাদের। বুদ্ধিবৃত্তিক কালচারাল কোন শক্তিকে আমাদের তৈরি করতে হবে। মেধাবী ছেলেপেলেদের সামনে আনতে হবে। যারা বুঝতে পারে না, যারা ফেসবুক হুট করে পোস্ট করে অমুকের রেফারেন্স দিয়ে, এমন লোক না। আমি আবারও বলছি, যারা ভোকাল, কথা বলতে জানে, বুঝে শুনে চলতে জানে, যারা দেশের রাজনীতি ভূতত্ত্ব নিয়ে টুকটাক না মোটামুটি ভালো জানে, তাদেরকে সামনে রেখে করতে হবে। ফেসবুকে ফলোয়ার বেশি, তাকে মানুষ বেশি চেনে, এমন লোক দিয়ে হবে না। জুলাইয়ের আগে ওসমান হাদিকে কয়জন চিনত? শরীফ ওসমান হাদি আমার ফেসবুকে যুক্ত ছিল, তার পোস্টে 10 জন লাইক করতো না, 20 জন লাইক করতো না। শরীফ ওসমান হাদি যখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি 2 মাস ঝুলিয়ে রেখেছিলাম। পরে যখন দেখলাম তিনি একজন কবি, কবিতা লিখেন, তারপর আমি তাকে অ্যাকসেপ্ট করেছি। কিন্তু সেই শরীফ ওসমান হাদি তার নিজের ত্যাগের কারণে, তার নিজের রাজনৈতিক বুদ্ধিমত্তা দিয়ে আজকে বাংলাদেশের সুপার হিরো, ভারতীয় আধিপত্য বিরুদ্ধের সবচেয়ে কঠিন ভোকাল, সবচেয়ে কঠিন বজ্রকণ্ঠ, আজকে তার লাশ নিয়ে তোমরা রাজনীতি করতে চাচ্ছ, আমাদেরকে বলছো জঙ্গিবাদ। প্রিয় ভাই, আপনার কাছে একটি অনুরোধ, আপনি শরীফ ওসমান হাদির মতো শুধু শহীদ হতে চাইলে হবে না। শরীফ ওসমান হাদি তো শুধু শহীদ হতে চান না, শরীফ ওসমান হাদি পুরো নেগেটিভকে বদলাতে চেয়েছেন। তাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভাই ব্রাদারদের সর্বশেষ আকুল আবেদন বলবো, ব্রিটিশ আন্দোলন দেখুন, ভাষা আন্দোলন দেখুন, 71-এর যুদ্ধ দেখুন, শাপলার আন্দোলন দেখুন, তারপর সর্বশেষ 24-এর আন্দোলন দেখুন, সর্বশেষ আজকের আর গতকালকের দিনটা দেখুন। দেখে এখনো আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি কারো স্পেন্সার হব, নাকি মুক্ত স্বাধীন বিহঙ্গের মতো আমরা একটা দল তৈরি করব। আমরা এমন একটা দল তৈরি করব যেই দলে কৃষক, মাঝি, মাল্লার সকল মানুষ অন্তর্ভুক্ত থাকবে। ভাই, আর মানুষের ডাকে যায় না, রাজুতে ডাকলি চলে যায় না, রাজুতে ডাকলি চলে যায় না। নিঝুম মজুমদাররা সবার ছবি শেয়ার দিয়ে জঙ্গিবাদ লেখে না, আপনার আমার ছবি শেয়ার করে জঙ্গিবাদ লেখে। মাসুদ কামালরা সবার ছবি দিয়ে জঙ্গিবাদ বলে না, আপনার আমাকে দেখলে জঙ্গিবাদ বলে। তাই নেগেটিভ বদলাতে হলে আপনাকে আমাকেই বদলাতে হবে, কারোর সাথে যুক্ত হয়ে না। কেউ আমাদেরকে হিস্সা দিবে আমরা এটা চাই না, আমরা হিস্সা বন্টনের অংশীদার হতে চাই। প্রিয় ভাই, যদি আমার এই কথাটা আপনার কাছে ভালো লেগে থাকে, চলুন আমরা নতুন শক্তির উত্থান ঘটাই, নতুন করে ভাবতে শিখি। আমি আপনাদের ভাই ওমর আল হোসেন, মিশরের কায়রো থেকে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।